প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি তৃপ্তি রানী বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক, সরকারি জলমা চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়, বটিয়াঘাটা, খুলনা। আমি আজ অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে একটি পাঠদান করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, লক্ষ্য করো ছবিতে কি আছে। তোমরা দেখতে পাচ্ছ অ, আ, দন্ত স, রস্যু, এ, ক ইত্যাদি। এগুলোকে কি বলে? নিশ্চয়ই বর্ণ বলে, তোমরা এটা জানো। তবে আমার একটা কথা হচ্ছে যে এই যে অ, আ এগুলো বর্ণ তোমরা জানো, কিন্তু এই আমি যেটা মুখে বলছি, চোখে তোমরা দেখতে পাচ্ছ অ, আ, দন্ত স, কিন্তু মুখে যেটা বলছি তোমরা শুনতে পাচ্ছ, এই শোনাটাকে বলে কিন্তু ধ্বনি। কানে যেটা শুনতে পাচ্ছ সেটাই হচ্ছে ধ্বনি। তাহলে আমরা আজকে এই ধ্বনি ও বর্ণ নিয়ে আমি তোমাদের আলোচনা করব, তোমরা মনোযোগী হয়ে শুনবে। এই আলোচনার থেকে, এই ক্লাসটা থেকে তোমরা কি শিখতে পাবে? তোমরা শিখতে পাবে ধ্বনি ও বর্ণের সংজ্ঞা এবং প্রকারভেদ বলতে পারবে, বর্ণের উচ্চারণের স্থান ও প্রকৃতি সম্পর্কে বলতে পারবে, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের পূর্ণ ও সংক্ষিপ্ত রূপ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। তাহলে দেখা যাক ধ্বনি কি। ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক। কোনো ভাষার উচ্চারিত শব্দকে সংক্ষিপ্তভাবে বিশ্লেষণ করলে তার যে অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় তাই ধ্বনি। তাহলে কি বললাম? যে ভাষার ক্ষুদ্রতম একক, এইটাকে আমি একেবারে সহজ কথায় সংক্ষিপ্তভাবে সবসময় মনে রাখার জন্য আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে কণ্ঠ নিঃসৃত আওয়াজকে বলে ধ্বনি। যেমন ক, খ, অ, আ, এই যে শুনতে পেলে এটাই ধ্বনি। ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কি? যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। আবার বলছি, যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি, যথা অ, আ, রস্বই, রস্যু, এ, ও, আ। এবার তাহলে দেখা যাক ব্যঞ্জন ধ্বনি। যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। কি বললাম? যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে তাকে বলে ব্যঞ্জন ধ্বনি। যেমন ক, খ, গ, ঘ ইত্যাদি। কিরকম আমরা একটু পরীক্ষা করে দেখি। আমি ক উচ্চারণ করলাম, ক, খ, গ, দেখো তো এর প্রত্যেকটা উচ্চারণের সাথে আমার অ রয়েছে না? এই অটাই হচ্ছে স্বরধ্বনি। তাহলে তোমরা দেখবে এই সমস্ত ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণ করতে গেলেই আমার স্বরধ্বনি অ সাথে আসবেই। এই জন্যেই বলা হচ্ছে স্বরধ্বনির সাহায্য ছাড়া ব্যঞ্জন ধ্বনি
উচ্চারিত হতে পারে না। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এবার দেখব বর্ণ কি। বর্ণ কি এটা আমরা এবার বইয়ের ভাষায় একটু দেখি। কোনো ভাষা লিখতে যেসব ধ্বনি, দ্যোতক, সংকেত বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। আমি আবার বলছি, তোমরা খেয়াল করবে, আমি এই যে কিছু যে কথাগুলো রিপিট করি, মানে পুনরায় বলি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার মনোযোগকে আকর্ষণ করবার জন্যে, এদিকে অত্যন্ত মনোযোগী করবার জন্যই কিন্তু আমি রিপিট করি, যাতে ওটা তুমি একবার বললে অনেক সময় তোমরা সহজে কথাটাকে নিতে পারো না, দ্বিতীয়বার বললে ওইটাকে আরো বেশি সুন্দরভাবে তোমরা নিতে পারো, এজন্যই আমি বলি। যেমন আমি আবার বলছি, কোনো ভাষা লিখতে যেসব ধ্বনি, দ্যোতক, সংকেত, দ্যোতক কথার অর্থ হচ্ছে সূচক, যে চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। আমি এক কথায় বলতে পারি, ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। যেমন অ, আ, ক, খ এগুলো আমি লিখে যে রূপটা এর আগের বা প্রথমেই দেখিয়েছি, এটাই হচ্ছে বর্ণ। এই বর্ণ, ওই বর্ণসমূহের সমষ্টিকে বলে বর্ণমালা। এই বর্ণমালায় বর্ণের সংখ্যা আছে 50টি। বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কি? স্বরধ্বনির লিখিত চিহ্ন বা সংকেতকে বলা হয় স্বরবর্ণ। তাহলে স্বরধ্বনি ওই সেই একই কথা, কানে শুনছো আ, এই যে 11টা আমরা যে যে ধ্বনিগুলো আমরা মুখে বলছি, এই যে কানে শুনতে পাচ্ছ, সেইটাকে যখনই আমি লিখিত একটা রূপ দিলাম, সব সেটাকেই আমরা বলবো স্বরবর্ণ। বাংলা ভাষায় এই মৌলিক স্বরধ্বনি আছে কিন্তু 7টি, প্রথমেই তোমাদেরকে আমি দেখিয়েছি। কিন্তু লক্ষ্য করো, স্বরবর্ণ কিন্তু 11টি, যথা অ, আ, হ্রস্বই দীর্ঘই, এভাবে দেখো ও পর্যন্ত। এবার হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন ধ্বনির লিখিত চিহ্ন বা সংকেতকে ব্যঞ্জন বর্ণ বলা হয়। বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ 39টি, যথা ক, খ, গ, ঘ, এমনি করে দেখো চন্দ্রবিন্দু পর্যন্ত আছে। এই চন্দ্রবিন্দু পর্যন্তই দেখো গুনগুনে দেখবে 39টি আছে। তবে একটা কথা তোমাদেরকে, তোমরা অনেকেই এই 39টি ব্যঞ্জন বর্ণ আমার ধারণা সবাই সঠিকভাবে লিখতে পারো না, ভুলে বসে আছো। অনেক বড় ক্লাসে যাওয়ার পরেও যখন লিখতে বলা হয়, তখন সিরিয়ালে অনেক ছাত্ররা অনেকেই এগুলো লিখতে পারে না। তোমাদেরকে আমি বলবো, একটা একটা করে ভালো করে পড়ে আবার বাড়ি খাতায় লিখো, লিখে দেখবে যে সব তোমাদের মনে আছে কিনা। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি দেখা যাক এবার আমি কি নিয়ে তোমাদের সাথে কথা বলি। দেখো, আমি এবার কিন্তু একটা নতুন বিষয়, এই বিষয়টা তোমরা এর আগে ক্লাসগুলোতে ধ্বনি বর্ণ এর আগেও পড়েছো 6, 7-এ, কিন্তু এইটা তোমরা এর আগে বিস্তারিত পড়োনি, জানো না। এখন এটি নতুন শিখবে, তবে অত্যন্ত মনোযোগী হয়ে থেকো। তাহলে দেখা যাক, এই স্বরবর্ণের রূপ মানে লিখিত রূপ হচ্ছে 2টি, একটা হচ্ছে পূর্ণ রূপ আর একটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। ব্যঞ্জন বর্ণেরও কিন্তু এরকম রূপ আছে। তাহলে আগে আমরা স্বরবর্ণের রূপ 2টি নিয়ে দেখি, আলোচনা করি আমি। তাহলে স্বরবর্ণের পূর্ণ রূপটা কি? বাংলা ভাষার লেখার সময় কোনো শব্দে স্বাধীনভাবে স্বরবর্ণ বসলে তাকে পূর্ণ রূপ বলা হয়। বাংলা ভাষা লেখার সময় কোনো শব্দে
স্বাধীনভাবে স্বরবর্ণ বসলে তার পূর্ণরূপ ব্যবহৃত হয়। এই পূর্ণরূপ স্বাধীনভাবে কথাটার অর্থ কি? স্বাধীনভাবে মানে স্বতন্ত্রভাবে, অর্থাৎ কোনো শব্দের মধ্যে সে কারো কোনোটার সঙ্গে সংযুক্ত হয়ে থাকবে না, একেবারেই স্বতন্ত্র হয়ে থাকবে, সেটাই হলো স্বাধীন রূপ অর্থাৎ পূর্ণরূপ। এই পূর্ণরূপটা স্বরবর্ণের পূর্ণ রূপ নিয়ে বর্ণগুলো শব্দের প্রথমে বসে, শব্দের মধ্যেও বসে, বা শব্দের শেষেও বসে। তাহলে আমরা দেখি, যেমন প্রথমে আছে অনেক, আকাশ। এই অ এবং আ, দেখো এই শব্দ দুটোর প্রথমেই কিন্তু একেবারে স্বতন্ত্রভাবে অ বসেছে, আ বসেছে। এমনি করে ইলিশ, উকিল, ঋণ, এক, এগুলো তোমরা লক্ষ্য করো। এভাবেই আমি এবার দেখব মধ্যে কোথায় বসেছে। বেদুইন একটা শব্দ, দেখো এর মাঝখানে রয়েছে রস্যই, এর সাথে কোনো যুক্ত কেউ নেই। বাউল, বয়াকার, রস্যু ল, ওই লটাও দেখো একেবারেই স্বাধীন। এই যে রস্যই রস্যু, এই যে স্বাধীন যে রূপটা, এটাই হলো পূর্ণরূপ, এটা মধ্যে বসেছে। এমনি করে পাউরুটি, আবহাওয়া ইত্যাদি। শব্দের শেষে ওই বই, বউ, তার মানে দেখো রস্যই রস্যু, এগুলো হচ্ছে শব্দের শেষে পূর্ণরূপ। তাহলে কি দেখা গেল এখানে? এখানে আমরা পেলাম, কি পেলে তোমরা? যে স্বরবর্ণ যখন একটা শব্দের মধ্যে স্বাধীন রূপে স্বতন্ত্রভাবে বসে, তখন সেটাকেই আমরা বলি পূর্ণরূপ। আর এই পূর্ণরূপ শব্দের প্রথমেও হতে পারে, মধ্যেও হতে পারে, শেষেও হতে পারে। ঠিক আছে? তাহলে আমরা দেখি এর পরবর্তীতে। এবার আমরা তাহলে দেখব স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। অভিন্ন অন্য স্বরবর্ণগুলো ব্যঞ্জন বর্ণের সাথে সংযুক্ত হলে পূর্ণ রূপের বদলে সংক্ষিপ্ত রূপ পরিগ্রহ করে। স্বরবর্ণের এ ধরনের সংক্ষিপ্ত রূপকে বলে কার। অ বাদে অন্য সবগুলো স্বরবর্ণ যখন ব্যঞ্জন বর্ণের সাথে বসে, তখন সে তার এই সংক্ষিপ্ত রূপটা নিয়েই বসে। স্বরবর্ণের এই ধরনের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। স্বরবর্ণের এই কার চিহ্ন হচ্ছে 10টি। দেখো আমি এখানে লিখেছি আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যুকার, এই যে এমনি করে ঔকার পর্যন্ত এই চিহ্নগুলো। তবে এখানে দেখো স্বরবর্ণ আছে কিন্তু 11টি, আবার স্বরবর্ণের কার চিহ্ন কিন্তু 10টি। খেয়াল রেখো, এটা মনে রাখতে হবে। অ স্বরবর্ণ প্রথমে, এ স্বতন্ত্র, এর কোনো কার চিহ্ন নাই। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। অনেক সময় স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের সাথে সংযুক্ত হওয়ার জন্য ব্যঞ্জন বর্ণের আকার সংক্ষিপ্ত হয়ে যায়। ব্যঞ্জন বর্ণের এই সংক্ষিপ্ত রূপকে বলা হয়। অনেক সময় কি বলছে? স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের সাথে সংযুক্ত হওয়ার জন্য ব্যঞ্জন বর্ণের আকার স্বরবর্ণের সাথেও যুক্ত হতে পারে, ব্যঞ্জন বর্ণের সঙ্গেও যুক্ত হতে পারে। তাই ব্যঞ্জন বর্ণের আকার কিন্তু তখন সংক্ষিপ্ত হয়ে যায়। তাই ব্যঞ্জন বর্ণের এই সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ব্যঞ্জন বর্ণের ফলা চিহ্ন 6টি, যথা ন ফলা, ব ফলা, ম ফলা, জ ফলা, র ফলা, আর হচ্ছে ল ফলা। তোমরা এখানে লক্ষ্য করো, আমরা একটু উদাহরণে দেখি। প্রথমেই দেখো রয়েছে আমাদের বর্ণের মধ্যে কিন্তু দুটো ন আছে, একটাকে বলে মূর্ধন্য ন আর একটাকে বলে দন্ত ন। আমরা এখন দেখো দুটো শব্দ রয়েছে লেখা, একটা আছে চিহ্ন আর একটা আছে বিভিন্ন। এই চিহ্ন শব্দের পিঠের উপর একটা ল দেখো, আর বিভিন্ন শব্দের নিচে একটা ন দেখো। এই দুটো ন, এটা ভালো করে মনে রাখবে, ওই পিঠের উপরের নটাকে বলে দন্ত ন, আর নিচে যে নটা লেখা হয় বর্ণের, ওটাকে বলে মূর্ধন্য। এমনি করে তোমরা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফলাটা, দেখবে যে অপরাহ্ন বানান, মূর্ধন্য বানান, এগুলো লিখতে গেলে এই নয়ের ব্যবহারটা রয়েছে। আর এখানে ছেলেমেয়েরা খুব ভুল করে, তোমাদেরকে আমি সতর্ক করে দিলাম, ওই বানান কয়টা লিখবার সময়
ভালো করে খেয়াল করো, মুখস্থ করে বলার চেষ্টা করো, মনে রেখো এক কথা। তোমাদের আরেকটা কথা দরকার, বানান কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলা লেখার ক্ষেত্রে বানান ভুল মানে গুরুতর অপরাধ। এজন্যে এখন থেকেই যদি ভালো করে খেয়াল করো, শেখো, তাহলে বানান ভুলগুলো তোমাদের হবে না। এমনি করে ব ফলা রয়েছে, ম ফলা। ম ফলায় বলি যেমন প দয়ময় আকার, আমরা কি বলি? পদ্মা বলি। আসলে এই শব্দটার সংস্কৃত উচ্চারণ কিন্তু পদ্মা, আমরা বাংলায় বলি পদ্মা। এরপরে রয়েছে জ ফলা, দিয়ে আছে খ্যাতি, ক্ষয় জ ফলা আকারে জন, অন্তর্জর সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে জ ফলা আকারে, যেমন ব্যাং। ল ফলা রয়েছে। এবার আমি বলবো র ফলা নিয়ে। র ফলার এখানে এরকম একটু বিশেষভাবে মনে রাখার আছে, র ফলা কিন্তু দুইভাবে রূপ গ্রহণ করে, দুইভাবে ব্যবহৃত হয়। যেমন বর্ণের নিচে বসে এবং বর্ণের মাথার উপরে বসে। যেমন এখানে লেখা আছে ক্রয়, কয় র ফলা অন্তস্থ, গ্রহ গয় র ফলা হ, দেখো গয় র ফলা নিচে, এই রূপটা কেমন। আর রেপ আকারে যখন বসে সেটা কিন্তু বর্ণের মাথার উপরে বসে, যেমন বর্ণ, ব মূর্ধন্যয় রেপ, ওই যে র, বর পরে কিন্তু র, ওটা সংক্ষিপ্ত হয়ে রেপ আকারে বসেছে, কর্ক ইত্যাদি। তাহলে নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা খেয়াল করেছো, আবারও বাড়িতে বারবার এগুলো কিন্তু দেখবে। এবার হচ্ছে ব্যঞ্জন বর্ণের পূর্ণ রূপ। ব্যঞ্জন বর্ণের পূর্ণ রূপ শব্দের প্রথমে, মধ্যে এবং শেষে বসে স্বাধীনভাবে। ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ সবসময় স্বাধীনভাবে শব্দের প্রথমে, মধ্যে এবং শেষে বসে। যেমন কবিতা, ক আছে প্রথমে, তারপর পড়াশোনা, টগর দেখতে পাচ্ছ, ওই টগরের দেখো প্রথমে আছে, মাঝখানে আছে ট প্রথম, গ মধ্যম, র শেষে। আবার শব্দের মধ্যে যেটা দেখাচ্ছে সেটা কাকলি, কা ক লয় রস্যি, কয়াকার ক লয় রস্যি, ওই ক দেখো মাঝখানে কুল না, মাঝখানে ল। এই তাহলে কি দেখলাম? ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ, অর্থাৎ ব্যঞ্জন বর্ণে যখন স্বাধীনভাবে বসে সেটাই, তবে সেটা শব্দের প্রথমেও বসতে পারে, মধ্যেও বসে, শেষেও বসে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এবার দেখি তোমরা কেমন মনোযোগের সঙ্গে আমার পাঠটা গ্রহণ করলে, সেটা দেখা যাক। আমি একটু যাচাই করি, অর্থাৎ মূল্যায়ন করি। আমি মূল্যায়নের জন্য কয়েকটা প্রশ্ন রাখছি, তোমরা তোমাদের খাতায় নিজেরা নিজেরা লিখবে উত্তরগুলো, এবং আমার এই আলোচনার সঙ্গে, ভিডিও আলোচনা যেহেতু, এর সঙ্গে মিলিয়ে নিও। যদি মিলিয়ে যায় তাহলে বুঝবে যে তোমরা মনোযোগের সঙ্গে শুনেছ, বুঝেছ এবং অনেকটা উপকৃত হয়েছ। প্রশ্নগুলো হচ্ছে, ধ্বনি ও বর্ণের সংজ্ঞা দাও। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা চিহ্ন কয়টি? একেবারেই সহজ প্রশ্ন। তাহলে এবার দেখা যাক কি কাজ আমরা করি, কি করা আমাদের উচিত। এখন আমাদের কাজ হচ্ছে বাড়িতে বসে কাজ করা। আমি তো প্রতিদিন ক্লাস নিচ্ছি না, এই সুযোগটা প্রতিদিন পাচ্ছিও না, তোমরা পাচ্ছ না। বাড়িতে বসে বাড়ির কাজটা করবে। আমি এখন এই পাঠ থেকে তোমাদেরকে যে বাড়ির কাজটা দিচ্ছি সেটা তোমরা করবে। আমি যেহেতু এটা এখন এই মুহূর্তে তোমাদের কাছ থেকে নিতেও পারবো না, দেখতেও পারবো না, এখানে আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। এই অনলাইন ভিডিও ক্লাসের অনেক সীমাবদ্ধতা, যে সীমাবদ্ধতার মধ্যে 1 নম্বর যেমন এই টাইমের একটা ব্যাপার আছে, আরও অন্যান্য অনেক কিছু রয়েছে। তাই আমি চেষ্টা করেছি এই ক্লাসে তোমাদেরকে যথেষ্ট ভালোভাবে বুঝাবার জন্যে।
এখন তাহলে আমি যে কাজটা দিচ্ছি এটা তোমরা বাড়িতে করবে। কাজটা হচ্ছে ধ্বনি ও বর্ণের সংজ্ঞা উদাহরণ সহ লিখো। ধ্বনি ও বর্ণের শ্রেণী বিভাগ উদাহরণ সহ লিখো। তাহলে আজকে এখানেই আমি এই অনলাইন ভিডিও ক্লাসে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে ঈশ্বরের কাছে আমি প্রার্থনা রাখি এই করোনা মহামারীর মধ্যে আমরা যে যেখানে আছি সবাই স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থাকি, ভালো থাকি, এই প্রত্যাশায় সবাইকে আবারও ধন্যবাদ।